হায় 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 রে, কি হলো রে? কিভাবে আমরা এবার ফসল ফলাবো? আমিও তো ভেবে পাচ্ছি না। খরায় তো মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এখন জমিতে কি করে ফসল ফলাবো? আমার ছেলে মেয়েরা তো এবারে না খেতে পেয়ে মরতে বসবে। কি হবে আমাদের? এই জমিটুকুই তো আমাদের সম্বল ছিল। যে করেই হোক, আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। এছাড়া আর কিছু করবার নেই। কিন্তু কিন্তু এবার যেভাবে খরা পড়েছে, তাতে তো মনে হয় না আশেপাশে কোনো পুকুর ডোবা এতটুকু পানিও আছে। একদম যে নেই তা নয়। আমার জানা মতে রঘুনাথ বাবুদের পুকুরে পানি আছে। তাদের তো আর জমি জমার কারবার নেই। সে এই গ্রামে একজন বড় ব্যবসায়ী মানুষ। চলো একবার গিয়ে তার কাছে সাহায্য চেয়ে দেখি। তোর মনে হয় সে আমাদের সাহায্য করবে? করবে না কেন? লাগলে গ্রামের সবাইকে নিয়ে তার কাছে যাব। তার পুকুরের পানি সে আমাদের না দিলে আমাদের কি বা করবার থাকবে? তুই এত কিছু ভাবিস না সমু। গ্রামের সবারই এখন পানির প্রয়োজন। উনি ওই পানি কিছুতেই আটকে রাখতে পারবে না। আমরা সবাই মিলে বলবো। আর যদি সে আটকে রাখতেও চান, তাহলে আমাদেরকে জলের ট্যাঙ্কার আনতে হবে। বসে বসে এরকম সাত পাঁচ ভাবলে তো কাজ হবে না। চল, গ্রামের সবাইকে ডাকি, তারপর রঘুনাথ বাবুর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল তাই যাই। আরে সমু আর রবি, যে কি ব্যাপার? তোরা এবেলা আমার বাড়িতে কি করছিস? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবু। হ্যাঁ, গ্রামে খরা চলছে। কোনো পুকুরে ডোবায় এক ফোঁটাও জল নেই। গোসল আর খাবার পানি বাদই দিলাম। আমরা এবার জমিতে চাষবাস করতে পারছি না। এরকম খরা চলতে থাকলে এবার আমাদের না খেয়ে গ্রাম শুদ্ধ মরে যেতে হবে। এখন আমি বা কি করতে পারি? তোমাদের খরায় অসুবিধে হলে আমারও তো হচ্ছে। আমিও তো এই গ্রামের বাইরে কেউ নই, তাই না? আমরা আপনার বাড়ির পেছনে পুকুরটার কথা বলছিলাম। ওটাই তো এখন বেশ খানিকটা পানি আছে। শোনো, তোমাদের মতো তো আমার আর জমি জমা নেই। আমার তো এই খরায় পুকুরের পানি দিয়েই চলতে হবে, তাই না? ভাবছি পুকুরটাতে কিছু মাছ চাষ করব। তাহলে আপনি শিক্ষিত মানুষ আছেন, দেখেন গ্রামে একটা পানির ট্যাঙ্কার আনানোর ব্যবস্থা করুন। কোথায় কি আবেদন করতে হবে করুন। পানির ট্যাঙ্কার তো আর মুখের কথা নয়। জলের ডিপার্টমেন্টের লোকজনের সাথে কথা বলতে হবে। তারা অনুমতি দিলে তবেই সেটা গ্রামে বসাতে পারবো। তাহলে আপনি জলের ডিপার্টমেন্টের লোকজনের সাথে কথা বলে দেখুন না। আচ্ছা, দেখি কি ব্যবস্থা করা যায়। তোমরা বাড়ি যাও আজকে, আমি সময় মতো জানাবো তোমাদের। আচ্ছা, আমরা আসছি। তবে আপনার উপরই ভরসা করে রইলাম আমরা। আপনি এর একটা ব্যবস্থা করুন। এখন আপনি কিছু করতে পারেন? হ্যাঁ, মগের মুলুক। আমি কেন তোদের জন্য আমার পুকুর উন্মুক্ত করে দেবো? হ্যাঁ, আচ্ছা, বীজের কি ব্যবস্থা করলে? এবার বীজ বোনা কবে থেকে শুরু করবে? ঘরে তো টাকা ফুরিয়ে এসেছে। খরায় জমির যা অবস্থা গো, খড়খড়ে মাটিতে তো আর ফসল ফলবে না। আগে সেটার ব্যবস্থা করতে হবে। তা কি ব্যবস্থা করলে তোমরা শুনি? আমি আর রবি মিলে রঘুনাথ বাবুর কাছে গিয়েছিলাম। পুবের পাড়ায় তার যে পুকুরটা আছে সেটাতে এখনো বেশ খানিকটা পানি আছে। ওটা দিয়ে সেচের ব্যবস্থা করলে কিছুটা জমি ফসল ফলানোর কাজে লাগতো। তা উনি দিতে রাজি হয়েছেন? উনি বললেন কিছু একটা ব্যবস্থা করবেন। সেই কখন থেকে দেখছি তুমি মুখ গোমড়া করে আছো। রঘুনাথ সাহেব যখন বলেছেন কিছু একটা ব্যবস্থা করবেন, তারপর আর তোমার এত চিন্তা কিসের? আমার মনে হয় না রঘুনাথ বাবু কিছু করবেন। উনি যে স্বার্থপর লোক। গ্রামে যদি ফসল না হয়, তাহলে বিপদ তো রঘুনাথ সাহেবেরও। উনি এখানে আশা করি কোনো চাল চালবে না। তুমি তাকে চেনো না। তার মতো স্বার্থপর একটা মানুষ এই গ্রামে নেই। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে। আমাদের রঘু কাকার পুকুরের ভরসা থাকলে চলবে না। নিজেদের পানির ব্যবস্থা করতে হবে না। সে কি কথা আর তুলিনি ভেবেছিস? আরে বলেছি গ্রামে একটা পানির ট্যাঙ্কি লাগবে। পানির ট্যাঙ্কি দিয়ে তো এতগুলো মানুষের খাওয়ার পানির ব্যবহার
আর পানি জোগাড় করে জমিতে দেওয়া মানে পোষাবে না বাবা। ওই ওনার ভরসা করা ছাড়া তো আমাদের কিছু করারও নেই। একটা উপায় অবশ্য আছে। কি উপায় রে? মাটির কয়েকটা স্তর পর পানি থাকে, আমরা যদি সেটা খুঁড়ে বের করি তাহলে কিছু একটা ব্যবস্থা হবে। তোর বুদ্ধি তোর পকেটেই রাখ, এসব কোনো কাজের কথা হলো? আহা রাধা, তুমি ওর সাথে এমন কেন করছো? ছেলে মানুষ একটা বুদ্ধি দিয়েছে, ওর মাথায় এসেছে তাই বলে দিয়েছে, বলা তো যায় না কখনকার বুদ্ধি কাজে লাগে। আগে দেখো রঘুনাথ বাবু কি বলে, তারপর বাকি ব্যাপারটা দেখা যাবে। হ্যাঁ বাবা, তুমি তাহলে রঘু কাকাকে জিজ্ঞেস করেই দেখো, আমি কালকে তোমার সাথে আচ্ছা আচ্ছা, সে কাল কি দেখা যাবে, এখন শুয়ে পড় খোকা। আরে সমু, কিরে এখনো রওনা হলি নাকি? কোথায় যাব এই সাত সকালে? আরে রঘুনাথ বাবুর বাড়ি না গেলে চলবে, আজকে তো বলেছিল দেখা করতে ওনার সাথে। পানি নিয়ে কথা বলবি না? বাবা, আমিও যাব তোমাদের সাথে, আমিও দেখতে চাই রঘু কাকা কি বলেন। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি, একবার গিয়ে কথা বলে দেখো। আর সজল, তোকে বলি কি, এই কাঠফাটা রোদ্দুরে তোকে যেতে হবে না। আমি রঘুনাথকে চিনি রে, ওর থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। তারপরেও যখন এত করে বলছো, আজকে শেষ চেষ্টা করব। যদি সাহায্য না করে তবে অন্য উপায় ভাবতে হবে। ঠিক কথা, বসে থাকলে তো আর মাটি ভিজবে না। চলো দেখি আজকে একটু মন গলে কিনা। সাবধানে থেকো সবাই, রঘুনাথ মানুষটা কথায় ফাঁদ পাতে, ভুলে যেও না। মা, তুমি চিন্তা করো না, আমি আছি বাবার সাথে। ঠিক আছে খোকা, তাহলে যাও বাবার সঙ্গে, তবে রোদে সাবধানে থেকো। দুপুরে সজল ফিরে নাইলে খাবার খেতে দেরি করো না, এই গরম বেশ পড়েছে বুঝলে। চল ভাই চল, না গেলে আজকে কিছু হবে না। আরে তোমরা চলে এসেছো, আমি তোমাদের অপেক্ষায় করছিলাম। তাহলে আপনি কি ভাবলেন পানির ব্যাপারে? আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে পুকুর থেকে পাইপ টেনে জমিতে নিয়ে যাব, বীজ রোপণের সময় চলে যাচ্ছে। দেখো পুকুরটা তো আমার, এখন এটা তো তোমাদেরকে আমি এমনি এমনি দেব না। আমি চাই গ্রামবাসীর উপকার হোক, কিন্তু সাথে আমার লাভের দিকটাও তো তোমরা বিবেচনা করো, তাই না? আপনি আপনি খোলাখুলি করে বলুন তো আপনি কি চাইছেন? না না, তেমন কিছু না। আর কি, তোমরা গ্রামের সবাই যেহেতু আমার পুকুরের পানিটা ব্যবহার করতে চাইছো, তা ঠিক আছে ব্যবহার করবে, কিন্তু আমায় সবাই মিলে পয়সা করি দেবে, ঠিক আছে? এমনিতেই গ্রামে খরা চলছে, এর মধ্যে আপনার পুকুর থেকে পানি জমি অবধি নিতে অত খরচ আছে। আমরা গ্রামের গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের সাথে তো আপনি এরকম করতে পারেন না। হ্যাঁ, খেটে খাওয়া মানুষ তো আমি কি খাচ্ছি বসে বসে? আকাশ থেকে মনে হয় আমার জন্য খাবার আসছে না? গ্রামে যদি ফসল না হয় তাহলে কাকা লোকসানটা তো আপনারও। কিরে সমু, তোর এই অতটুকুন ছেলের মুখে দেখছি বুলি ফুটেছে কেন রে? আমি কি তোদের ফসল খেয়ে বাঁচি নাকি? আমি অন্য গ্রাম থেকে ফসল আনিয়ে নেব। যে পুকুর আপনার কোনো কাজে আসছে না, সে পুকুর জনসাধারণের কল্যাণে ব্যবহার করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? থাক বাবা, তুই আর কথা বলিস নে, চলে চলে, আমি আগেই জানতাম এই স্বার্থপর লোকটা এরকম কিছুই বলবে। না বাবা, আমাকে বলতে দাও। হ্যাঁ কাকা, আপনি বলুন কি করবেন, এই পুকুরের পানি দিয়ে কি করবেন বলুন। আমি এ পুকুরে মাছ চাষ করব। তোমরা যখন আমাকে পয়সা করি দেবে না, তবে তোমাদের এই পুকুরে জল দিয়ে আমার কাজ নেই। তার চেয়ে মাছ চাষ করে আমি 2-4 পয়সা কামাবো। যদি এটাই আপনার শেষ সিদ্ধান্ত হয় তাহলে জেনে রাখুন, আমরা হয়তো অন্য একটা উপার্জনের রাস্তা খুঁজে ঠিকই পাবো, কিন্তু আপনি আপনার এই কর্মফলের শাস্তি ঠিক পাবেন। চলো রবি কাকা। হ্যাঁ সমু, চল তো ভাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ যাও যাও, আমিও দেখি তোমরা কি কর্ম করে খাও। কৃষক জেগেছে মনে, বিনে পয়সায় আমার থেকে জল নিয়ে যাবে যত সব। রবিদা এসে গেছেন? চম্পা বৌদি এসেছিল আপনার খোঁজে, আমি বলেছি আপনি এখনো ফেরেননি, তারপর কিছুক্ষণ থেকে বাড়ি চলে গেছে। কি বলো, গিন্নি এসেছিল? সে সকাল থেকে বউটা চিন্তা করে মরছে। এখন রঘুনাথ বাবু কি সিদ্ধান্তে পৌঁছালেন তাই বলো। সে কথা বলো না মা, বাবা যা বলেছিল তা সত্য হলো, রঘুনাথ কাকু বড় স্বার্থপর। এখন আমাদের কি হবে?
ঘরে যে চাল ফুরিয়ে আসছে, তেলও ফুরিয়ে আসছে, খাবারের পানির সংকট। এভাবে তো আর চলবে না। বেঁচে থাকতে হলে কিছু একটা কর্ম তো করে খেতেই হবে। শোন, তুই ভেঙে পড়িস না, ধৈর্য রাখ, কিছু একটা হবে। আমি তবে এবার আসি। তোমার বৌদি আবার চিৎকার করে সারা পাড়া জড়ো করবে। হ্যাঁ দাদা, আপনি বরং বাড়ি যান। চম্পা বৌদি বেশ রেগেছিল। বাবা, এখন একটাই রাস্তা খোলা আছে। এই খরার মধ্যে জমি চিরে চৌচির হয়ে গেছে। এখন জমিতে কোনোভাবেই ফসল ফলানো যাবে না। যদিও সেচের পানি দেওয়া যায়, তাই রঘুনাথ বাবুর পুকুরে আর কতটুকুই পানি হবে। একবার ভেবে দেখো তো, সজল কিছু ভুল বলেনি। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো আর লেখাপড়া জানি না। হ্যাঁ, মানুষ কৃষিকাজ ছাড়া আমাদের আর কি বা করবার মুরদ আছে? এভাবে বলো না বাবা, কোনো কাজই ছোট না। তোমার মনে নেই রঘুনাথ কাকা কি বলেছিল? সে তো অনেক কথা শোনালেন। তুই কোন কথার কথা বলছিস বলতো? হেয়ালি না করে পরিষ্কার করে বল দেখি। ওই যে মাছ চাষের কথাটা বললো, ওটা আমার মাথায় গেঁথে গেল। বুঝলে রাধা, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। না হলে কেউ এ কথা বলে? পানির অভাবে যেখানে মানুষ হাহাকার করছে, সেখানে সে কিনা বলছে মাছ চাষ করবে। তুমি আর ভেবো না বাবা, আজকে রাতেই নিজের চোখে দেখো আমি কি করতে যাচ্ছি। আহা, আরে হাতে জোর নেই নাকি? পাখাটা এত ধীরে ধীরে নাড়ছো কেন? হ্যাঁ, সারা রাজ্যের রাগ তো তুমি এসে আমার ওপরেই ঝাড়বে। সারা বেলা যখন বাইরে থাকতে পেরেছো, খাবারটাও বাইরে থেকেই খেয়ে আসতে। দেখো গিন্নি, চারপাশের এই সংকটজনক পরিস্থিতিতে তোমার সাথে ঝগড়া করবার কোনো ইচ্ছে আমার নেই, ঠিক আছে? তোমার আবার সংকট কেন হতে যাবে? আমাদের ছেলে তো সেই কবে থেকে বলছে তোমাকে শহরে চলে যেতে। গ্রামের এখন এই পরিস্থিতিতে আমি যদি সব ছেড়ে চলে যাই, সবাই তো আমাকে ভুল বুঝবে। শোনো, আপনি বাঁচলে তবে বাপের নাম, নিজের পেট কি করে চলবে সেই চিন্তা করো। তুমি সব সময় অন্যের কথা ভেবে মরো। জানো গিন্নি, সমুর কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল। তোমার তো দরদ উতলে পড়ে। তা ওদের যে নিয়ে গেলে কোনো উপায় কি হলো? না গিন্নি, রঘুনাথ মশাই অনেক স্বার্থপর। উনি টাকা ছাড়া কিছুই বোঝে না। সে ঠিকই করেছে। তোমার মতো এত উদার হলে রঘুনাথ বাবু আজ না খেতে পেয়ে মরতো। গিন্নি, এটা কিন্তু ঠিক না। অন্যায়কে অন্যায় বলতে শেখো। বলে তোমার এত সমস্যা কিসে বলো তো? আমাদের ছেলে যখন বলছে তোমাকে শহরে যেতে, যাও না। এখন গ্রামে থেকেই বা কি লাভ? কাজ বাজ তো কিচ্ছু করার উপায় নেই। কিন্তু এই সময় আমি শহরে চলে গেলে দেখা যাবে গ্রামের লোক আমাকে স্বার্থপর ভাববে। তা মানুষের তো কিছু একটা কর্ম করে খেতে হবে। গ্রামে আছে সে ব্যবস্থা? নেই। একটা যাও ছিল চাষাবাদ, এখন আর সেটাও উপায় নেই। এবার গ্রামের সবাই শহরে যাচ্ছে কাজ করতে। সোমো, বাড়িতে আছো? হ্যাঁ, একটু বেরিয়েছে, এখনই চলে আসবে। আপনি এসে বসুন। তাহলে বলো, সোমো পয়সা করে জোগাড় করলো? দেখো, আমি গ্রামবাসীকে না তো বলতে পারি না, কিন্তু আমারও তো একটা দরকার আছে। তাই বলছি, বেশি কিছু টাকা দিলে আমি জলসেচের ব্যবস্থা করে দিতাম। না কাকা, তার কোনো প্রয়োজন নেই। এত চড়া দামে যদি পুকুরে জল কিনতে হয়, তাহলে সেই জমিতে এত সস্তা ফসল ফলবে কি করে বলো তো? বুঝলে সমুর গিন্নি, তোমার ছেলেটা বড্ড জেদি। আমি ওদিন একটু রেগে কথা বলেছিলাম, সেটা এখনো মনে রেখে দিয়েছে। সমু, তুমি এসে পড়েছো। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। অবশেষে তুমি আসলে। তা পুকুরের জল নিয়ে কি ভাবলে? সেসব নিয়ে তো ভাবনা চিন্তে সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন আপনাদের বাড়ি থেকে চলে এসেছি। সেই কথা আবার এখন উঠছে কেন? আমি বলি কি সমুদা, তুমি পুকুরটা কিনেই ফেলো, না হলে উপায় তো আর দেখছি না। সে কি মা, আপনি এ কথা বলছেন? রবিদা, এত বড় ব্যাগ নিয়ে কোথায় চললেন? আমি শহরে চলে যাচ্ছি। এখানে গ্রামে তো কিছু করবার নেই। আমার ছেলের কাছে যাচ্ছি। সে কি, গ্রামবাসীর এই দুর্দশার দিনে তুমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছ রবিদা?
আপনি আপনি বোধহয় জানেন না গ্রামের অনেকেই শহরে চলে যাচ্ছে কাজের জন্য। তাই তো আপনাকে বললাম আপনি বরং পুকুরটা কিনে ফেলুন, না হলে কি করে খাবেন? সে কথা আপনার না ভাবলেও চলবে। আমরা ফুল কিনবো কি কিনবো না সেটা একান্ত আমাদের ব্যাপার। আহা সজল, বড়দের মুখে মুখে কথা বলিস না। উচিত কথা বললে সেটা বেয়াদবি হয় না মা। সমুরে, এই গ্রাম রেখে শহরে যেতে আমারও মন চাইছে না। এক কাজ কর, তুই আমার সাথে চল। আমার ছেলে আছে ওখানে, কিছু একটা কাজের ব্যবস্থা করে দেবে। না দাদা, বাপ দাদার ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। আমি জানতাম তুই অমনটাই বলবি। কি আর করবার। দাদা, সজলকে দেখে রেখো, আমি চললাম। এখন দেখার সময়, তুমি যা ভালো মনে করো। আমি এবেলা যাচ্ছি। হ্যাঁ, সেই কখন থেকে মাটি খুঁড়েই চলেছিস, আর কতক্ষণ এরকম করবি? দেখো মা, পানির একটা স্তরের ব্যাপার আছে। কয়েকটা স্তর কেটে উঠিয়ে ফেললে তবে পানি বের হবে। তুই কি বলতে চাইছিস? সব মাটির নিচে পানি থাকে? হ্যাঁ বাবা, সব মাটির নিচেই পানি থাকে। কিন্তু মাঠের এতগুলো মাটি কেটে উঠিয়ে ফেলে তারপর সেখানে বীজ কিভাবে বোনা হবে? দেখি মা, কোনোভাবে আমরা যদি মাছ চাষ করতে পারি তাহলে আর সমস্যা হবে না। কিন্তু হাতে যে টাকা ছিল তা তো ফসলের বীজ কিনেই শেষ হয়ে গেল। এখন মাছ কিনবার টাকা পাবো কোথায়? একবার পানি পেয়ে গেলে তারপর মাছের কথা ভাবা যাবে। রাধা, সজল দেখ, পানির শব্দ আসছে, শুনতে পাচ্ছিস? কই কই, শুনি শুনি। মা, মা দেখো, পানি বের হচ্ছে। কতদিন হয় মন ভরে পানি খেতে পাই না। রাধা, এখন একটু মন ভরে পানি খেয়ে নাও। মা, খেয়াল করেছো কুয়োর মধ্যে সোনালি কিছু জিনিস দেখা যাচ্ছে? হ্যাঁ তাই তো, ওগুলো কি যে ছুটোছুটি করছে! এই তাহলে ওদের সমাধান। এই জন্যই তো সমুরা শহরে যেতে চাচ্ছিল না। এই ছোট ছেলেটার দেখছি বেশ পাক গজিয়েছে। কালই সবকিছু রঘুনাথ বাবুকে জানাচ্ছি। আরে রবির গিন্নি যে, তা কি মনে করে? তুমি তো নিশ্চয়ই পুকুর কিনতে আসোনি। তোমার বর তো শহরে গেছে টাকা কামাই করতে। হ্যাঁ রঘুনাথ বাবু, আমার স্বামী কি আর অত সাহস আছে সমুদের মতো যে আপনার সঙ্গে টক্কর দেবে? তাহলে কি মনে করে আসলে? বলে ফেলো, এত দ্বিধা কিসের? কাল রাতে হইচই শুনে সমুদের মাঠে গিয়ে দেখলাম তারা মাটি খুঁড়ে পানি বের করেছে। তার চেয়ে অবাক কাণ্ড হলো, মাটির নিচে সোনালী মাছ। কি মাছ বললে? জি সাহেব, সোনালী মাছ। রাতের অন্ধকারে কি থেকে কি দেখেছো তার ঠিক নেই, তাই ভুলভাল বকছো। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চলুন, নিজের চোখেই দেখবেন। আর নিজের চোখেই দেখতে চাই। চোখে না দেখে অবিশ্বাস্য ঘটনা তো আর বিশ্বাস করা যায় না। চলুন তাহলে আমার সঙ্গে। কিন্তু যদি সত্যি এরকমটা দেখেন তখন তো আপনি ওদের সঙ্গে টক করে হেরে গেলেন। আমার নামও রঘুনাথ। আমিও জানি কি করে ওই জমির মাটি আর তার নিচে থাকা সোনালী মাছ কেড়ে নিতে হয়। কিন্তু সমু যদি গ্রামের মানুষের ভালোর দোহাই দেয়? সে যাই হোক, সরকারি ব্যাপার, এটা আমাকে বুঝে নিতে হবে। কই দেখে দেখে সরো দেখি, তোমার এখানে কি হচ্ছে দেখে। এ কি ব্যাপার? এটা যেহেতু সরকারি মামলা, মাটির নিচে যেহেতু মাছ পাওয়া গেছে, এটা সরকারের সম্পদ। এ মাছের এখন থেকে আমার তত্ত্বাবধানে থাকবে। আজ থেকে আমার হুকুম ছাড়াই এ জমিতে কেউ যেন পা না রাখে। রঘুনাথ বাবু যখন বলেছে আমাদের সবার তার কথা শোনা উচিত। তিনি হচ্ছেন আমাদের মুরব্বী, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এটা কোন ধরনের আইন? এই জমি আমাদের, জমির নিচের সোনালী মাছও আমাদের। এই জমি আমাদের, সরকারের না। আপনি লোভে অন্ধ হয়ে গেছেন রঘুনাথ বাবু। মাটির নিচের থেকে যদি কোনো গুপ্তধন পাওয়া যায়, এখন সেটা কি আপনাদের হবে? সেটা হবে সরকারের। দেখো, আমি এসব বুঝি না। আমার এই সোনালী মাছ চাই। সজল,
ওখান থেকে কিছু মাছ তুলে দে, আমি আমার পুকুরে ছাড়বো। রঘুনাথ বাবু যখন এত করে বলছে, দে সজল, তাকে কটা মাছ উঠিয়ে দে। না বাবা, এই মাছে তার কোনো অধিকার নেই। এই হাঁটুর বয়সী ছেলে, তুমি আমার মুখে মুখে পাঙ্গা নিচ্ছ। হুমকি দিয়ে লাভ নেই রঘুনাথ বাবু। এবার আর গ্রামবাসীর পুকুরের জন্য আপনার কাছে যেতে হবে না। সবাই মিলে আপনার ওপর আঙুল তোলার আগে ভালো হয় আপনি এখান থেকে নিজেই কেটে পড়ুন। আমি তো আগেই বুঝেছিলাম সজলের মাথায় অনেক বুদ্ধি আছে, ও কিছু একটা ব্যবস্থা করবে। সে আপনি কি বুঝেছিলেন তা আমরা জানি। আপনি রবি কাকার বউ দেখে আমরা কিছু বলছি না। হ্যাঁ, এসব ছাড় সজল। তবে মজার কথা হলো, মাটির নিচে যে সোনালী মাছ পাওয়া যাবে এটা আমরা ভাবতেই পারিনি। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।